হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএন ডেটামার্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস মেশিন লার্নিং ভার্সেস ডিপ লার্নিং ভার্সেস ডেটা সায়েন্স। তো যারা এদের ভিতরকার যে কোনো একটা ফিল্ডে আসতে চান তাদের জন্য এদের ভিতরের সম্পর্ক এবং পার্থক্যগুলো জানাটা খুবই জরুরি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ভেনচিত্র ইনক্লুড করেছি যার মাধ্যমে এদের ভিতরকার সম্পর্কগুলো অনেকটাই বোঝা যায়। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর সাবসেট এবং মেশিন লার্নিং এরও আলাদা কিছু প্রপার্টি রয়েছে। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও আলাদা কিছু প্রপার্টি রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং মিলে হচ্ছে ডেটা সায়েন্সের সাবসেট এবং ডেটা সায়েন্সেরও আলাদা কিছু প্রপার্টি রয়েছে। তো দেখা যাক প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি। 1956 সালে জন ম্যাকার্থি সর্বপ্রথম এআই শব্দটি আবিষ্কার করেন এবং এআই নিয়ে প্রথম একটি কনফারেন্স করেন। এজন্য তাকে এআই এর জনক বলা হয়। তিনি ছিলেন মূলত আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট এবং কগনিটিভ সায়েন্টিস্ট এবং পরবর্তীতে 20 দশকের মাঝামাঝি সময়ে অ্যালান টিউরিং এআই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হলো কম্পিউটার সায়েন্সের একটি শাখা যেখানে মানুষের চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তাকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। অন্যভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন মেশিন তৈরি করার চেষ্টা করা হয় যা মানুষের বিহেভিয়ার নকল করতে পারে। প্রথমে মেশিনকে বিভিন্ন ডেটার মাধ্যমে ট্রেন করানো হয় এবং পরবর্তীতে মেশিন মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই মানুষের মতো কাজ করে দিতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বলা যায়, কোনো বাচ্চা জন্মের পর থেকেই হাঁটতে, দৌড়াতে বা কথা বলতে পারে না। আস্তে আস্তে ভুল করতে করতে কোনো কাজ করা শেখে এবং এই প্রসেসের মাধ্যমেই ছোট থেকে বড় হয়। একইভাবে বিভিন্ন রকম ডেটা প্রোভাইড করে মেশিনকে ট্রেন করানো হয় এবং মেশিন আস্তে আস্তে শেখে, ভুল করে। এই প্রসেসের মাধ্যমেই একসময় এক্সপার্ট সিস্টেমে পরিণত হয় এবং তখন মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। আমরা সেলফ ড্রাইভিং কারের কথা সবাই জেনে থাকব। এই ধরনের কার যত বেশি পথ অতিক্রম করবে এবং যত বেশি বেশি রাস্তার ও বিভিন্ন অবজেক্টের ডেটা নিতে থাকবে, তত বেশি নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবে বা গড়ে তুলবে। যেখানে আমাদের নর্মাল যে সফটওয়্যারগুলো আছে, যেমন এমএস ওয়ার্ড বা এক্সেল, আমরা এখানে যতই কাজ করি না কেন এগুলো আগের মতোই থাকবে, কোনো রকম ট্রেন এর ব্যাপার এখানে নাই। এছাড়াও গুগল সার্চ, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপেলের সিরি, নেটফ্লিক্সের মুভি রেকমেন্ডেশন বা শপিং ওয়েবসাইটগুলোর প্রোডাক্ট রেকমেন্ডেশন অথবা ইউটিউবের ভিডিও রেকমেন্ডেশন সব কিছুই হচ্ছে এআই বেসড। তো এআই হচ্ছে দুই টাইপের, টাইপ 1 বেসড অন ক্যাপাবিলিটিস এবং টাইপ 2 বেসড অন ফাংশনালিটিস। তো ন্যারো এআই, যার অ্যাবিলিটিসগুলো ন্যারো রেঞ্জের ভিতরে। এই এআইগুলো মূলত ডেডিকেটেড কাজগুলোই করতে পারে, এর বাইরে এরা কোনো কাজ করতে পারে না। অ্যাপেলের সিরি বা অ্যামাজনের অ্যালেক্সা, স্পিচ অথবা ইমেজ রিকগনিশন যে সফটওয়্যারগুলো আছে, এগুলোই হচ্ছে ন্যারো এআইয়ের ভিতরে পড়ে। জেনারেল এআই, এই এআইগুলো যে কোনো ইন্টেলেকচুয়াল কাজ মানুষের মতো দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। মানুষের মতো চিন্তা করার ক্ষমতা এদের আছে, কিন্তু বর্তমান সময়ে এমন কোনো এআই এখনো পর্যন্ত নেই যা পুরোপুরিভাবে মানুষের মতো আচরণ করতে পারে বা মানুষের মতো দক্ষতার সাথে কাজ করতে পারে। এই এআই গুলো নিয়ে এখনো রিসার্চ চলছে এবং এই ধরনের এআই এর বিকাশ করতে অনেক প্রচেষ্টা ও সময় লাগবে। সুপার এআই, যেটা মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে এবং মানুষের থেকেও বেটার পারফর্ম করতে সক্ষম হবে। এই সমস্ত এআই এর মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চিন্তা করার ক্ষমতা, যুক্তি দেখানোর ক্ষমতা, কোনো পাজল সলভ করা, পরিকল্পনা করার ক্ষমতা, জাজমেন্ট করার ক্ষমতা বা যোগাযোগ করার ক্ষমতা। তবে সুপার এআই এখনো পর্যন্ত একটি পরিকল্পিত কনসেপ্ট। টাইপ 2 বেসড অন ফাংশনালিটি, রিঅ্যাক্টিভ মেশিন। রিঅ্যাক্টিভ মেশিনগুলো খুবই বেসিক এআই যা পরবর্তী অ্যাকশনের জন্য পূর্ববর্তী কোনো ডেটা স্টোর করে রাখতে পারে না, শুধুমাত্র কারেন্ট সিচুয়েশনের উপর ফোকাস করে। এক্সাম্পল হিসেবে বলা যায় গুগলস আলফাগো। লিমিটেড মেমোরি,
খুবই অল্প সময়ের জন্য পূর্ববর্তী ডেটা স্টোর করে রাখতে পারে। এক্ষেত্রে সেলফ ড্রাইভিং কারগুলোর কথা বলা যায়। এই কারগুলো রাস্তায় চলাচলের সময় আশেপাশের গাড়িগুলোর রিসেন্ট গতি, দূরত্ব এবং গতিসময় স্টোর করে রাখতে পারে। থিওরি অফ মাইন্ড, যা মানুষের ইমোশন, বিলিফ বোঝার ক্ষমতা রাখে এবং মানুষের মতো সোশ্যালি ইন্টারেক্টিভ হতে পারে। এই এআইটা এখনো আন্ডার রিসার্চ। সেলফ অ্যাওয়ারনেস, ওয়ান কাইন্ড অফ ফিউচার এআই, যা মানুষের থেকেও স্মার্ট হবে। এদের নিজেদের সচেতনতা, সেন্টিমেন্টস এবং সেলফ অ্যাওয়ারনেসও থাকবে। এই এআই এর কনসেপ্ট এখনো পরিকল্পিত। তো আমরা এখনো ন্যারো এআই এর ভিতরে আছি। জেনারেল এআই বা সুপার এআই তে প্রবেশ করতে এখনো আমাদের অনেক সময় লাগবে। এখানে আমি কিছু এক্সাম্পল অ্যাড করার চেষ্টা করেছি, যেগুলো আমি আগেই বলেছি। মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট। 1959 সালে আর্থার স্যামুয়েল মেশিন লার্নিং টার্মটির সাথে আমাদের পরিচিত করান। সহজভাবে মেশিন লার্নিং মানে মেশিনকে লার্ন করানো। জেনারেলি বিভিন্ন ডেটা প্রোভাইড করে অ্যালগরিদমের মাধ্যমে মেশিনকে শেখানো বা ট্রেন করানো হয়। একবার ট্রেন করানোর পর বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজে শিখতে পারে। একজন 4 বছরের বাচ্চা যেভাবে পরিবেশ থেকে শিখতে থাকে, কোনো কিছুর সিমিলারিটি ডিসিমিলারিটি করতে শেখে, মেশিনও সেই প্রসেস ফলো করে ইটারেটিভলি ডেটা থেকে লার্ন করতে থাকে এবং হিডেন ইনসাইটসগুলো ফাইন্ড আউট করে। এখানে আমি একটি উদাহরণ অ্যাড করার চেষ্টা করেছি আপনাদের সকলের বোঝার জন্য। তো জেন্ডার, হাইট, ওয়েট, ইন্ডেক্স এবং স্ট্যাটাস, এই 5টি কলাম এখানে রয়েছে। তো মেশিনের কাজ হচ্ছে জেন্ডার, হাইট, ওয়েট, ইন্ডেক্স এই 4টি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর ভিত্তি করে কোনো একটা পারসন অবিসিটি, নর্মাল আর ওভারওয়েট আর এক্সট্রিম অবিসিটি, এই 4টা ক্লাসের কোন ক্লাসের ভিতরে পড়ে এটা ক্লাসিফাই করা। তো প্রথমে যখন ডেটা আসবে তখন অ্যালগরিদমের মাধ্যমে মেশিন শিখবে যে জেন্ডারের পার্টিকুলার কোন ভ্যালুর জন্য হাইটের কোন ভ্যালু, ওয়েটের কোন ভ্যালু এবং ইন্ডেক্সের পার্টিকুলার কোন ভ্যালুগুলোর জন্য একটি পারসন অবিসিটির ভিতরে পড়বে, নর্মাল নাকি ওভারওয়েট নাকি এক্সট্রিম অবিসিটির ভিতরে পড়বে। তো এভাবে শেখার পর যখন নতুন একটি এক্সাম্পল আসবে তখন মেশিন নিজে নিজেই ক্লাসিফাই করে দিতে পারবে যে আসলে এই পার্টিকুলার রেকর্ডটি কোন স্ট্যাটাসের বা কোন ক্লাসের ভিতরে পড়বে। মেশিন লার্নিং জেনারেলি 3 প্রকার: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড লার্নিংয়ে হচ্ছে ডেটাসেটগুলো লেবেল থাকবে, যেমন পূর্ববর্তী উদাহরণে আমরা দেখেছি এখানে লেবেল করা আছে যে কোন রেকর্ডটি পার্টিকুলার কোন ক্লাসের ভিতরে পড়ে এবং এই অনুযায়ী মেশিনগুলো অ্যালগরিদমের মাধ্যমে শিখবে। আনসুপারভাইজড লার্নিংয়ে ডেটাগুলো লেবেল করা থাকবে না। তো এইখানে ডেটাগুলো মেইনলি নিজেদের ভিতরকার সিমিলারিটির উপর এবং ডিসিমিলারিটির উপর বেসড করে গ্রুপে বিভক্ত হবে এবং একই গ্রুপের ডেটাগুলোর ভিতরে সিমিলারিটি খুবই বেশি হবে এবং ডিফারেন্ট গ্রুপের ডেটাগুলোর ভিতরে ডিসিমিলারিটি খুবই বেশি হবে। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে জেনারেলি লেবেল ডেটাও থাকবে আবার আনলেবেল ডেটাও থাকবে। মেশিন লার্নিংয়ের কিছু অ্যাপ্লিকেশন এখানে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি: ইমেজ রিকগনিশন, স্পিচ রিকগনিশন, মেডিকেল ডায়াগনোসিস, মেইল স্প্যাম অর নট, সেলফ ড্রাইভিং কার, ট্রাফিক প্রেডিকশন, এগুলো হচ্ছে সবই মেশিন লার্নিংয়ের অ্যাপ্লিকেশন। তো আমরা সবাই দেখে থাকবো যে যখন কোনো মেইল আমাদের আসে তখন এটি অটোমেটিক্যালি সোশ্যাল ফোল্ডার বা প্রমোশনাল ফোল্ডার বা ইনবক্স বা স্প্যাম এখানে অটোমেটিক্যালি জমা হতে থাকে। তো এটা সবই মেশিন লার্নিংয়ের মাধ্যমে হয়ে থাকে। ডিপ লার্নিং। ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের সাবসেট। 2000 সালে আইজেনবার্গ দ্বারা ডিপ লার্নিং টার্মটি প্রথম পরিচিতি লাভ করে। এটি হিউম্যান ব্রেইনকে স্টিমুলেট বা মিমিক করে। হিউম্যান ব্রেনের স্ট্রাকচার এবং ফাংশনালিটির ওপর বেস করে মূলত ডিপ লার্নিংয়ের অ্যালগরিদমগুলো ডিজাইন করা হয়েছে। বেসিক্যালি নিউরনের অ্যাক্টিভিটিসের ওপর বেস করেই অ্যালগরিদমগুলো কাজ করে। ডিপ লার্নিং সাধারণত নিউরাল নেটওয়ার্ক বেসড, যার অ্যালগরিদমগুলোর মধ্যে আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক,
কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এইগুলোই প্রধান অ্যালগরিদম। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা ANN জেনারেলি নাম্বার রিলেটেড ডেটাসেট নিয়ে কাজ করে। CNN এটা হচ্ছে ইমেজ, অডিও, ভিডিও এবং এই ধরনের ডেটাসেট নিয়ে কাজ করে। RNN সিকোয়েন্সিয়াল আর টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করে। এছাড়াও ইমেজ রিকগনিশন, স্পিচ রিকগনিশনের কাজেও এই অ্যালগরিদমগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটি হচ্ছে জেনারেল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটি আর্কিটেকচার। তো এখানে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার রয়েছে। প্রত্যেকটা নোড আসলে আমাদের মানুষের ব্রেইনের নিউরন হিসেবে কাজ করে এবং ডেটা বা ইনফরমেশন ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার এবং হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে প্রবেশ করে। ডিপ লার্নিংয়েরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। ইমেজ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রিকগনিশন, সেলফ ড্রাইভিং কার। তো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মধ্যে কোন অ্যালগরিদমগুলো আমাদের সিলেক্ট করা উচিত বা কোন অ্যালগরিদমগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত? তো জেনারেলি যখন ডেটা অনেক বেশি থাকবে তখন আমাদের ডিপ লার্নিং অ্যালগরিদম সিলেক্ট করা উচিত এবং তুলনামূলক কম ডেটা সেট যখন থাকবে তখন আমরা মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো দিয়েই কাজ করতে পারবো। ডেটা সায়েন্স ওয়ার্ডটি প্রথম 2001 সালে সকলের সাথে পরিচিতি লাভ করে। ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবগুলো হচ্ছে ডেটা সায়েন্সের সাবসেট। এছাড়াও স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি থিওরি, ম্যাথমেটিক্স, লিনিয়ার আলজেব্রা বা ক্যালকুলাস এই সব কিছুই হচ্ছে ডেটা সায়েন্সের প্রপার্টিস। ডেটা সায়েন্সের কিছু স্টেপ রয়েছে যেগুলো ফুলফিল করার মাধ্যমেই ডেটা সায়েন্সের এই টার্মটা ফুলফিল হয়। সর্বপ্রথম কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা, তারপর হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করার মাধ্যমে ডেটার ভিতরকার বিভিন্ন ইনসাইটস বা বিভিন্ন হিডেন প্যাটার্ন বা মিনিংফুল প্যাটার্ন খুঁজে বের করা এবং পরবর্তীতে সেই ইনসাইটগুলো ব্যবহার করে বিভিন্ন রকম বিজনেস প্রবলেম সলভ করা। তো আগের দিনে ডেটা স্প্রেডশিটে বা এক্সেল ফর্মে কালেক্ট করা হতো বা অনেক সময় হাতে লিখেও কালেক্ট করা হতো, কিন্তু এখন ডেটার সংখ্যা এতই বেড়ে গেছে যে বিগ ডেটা বা ডেটা ওয়্যারহাউসের মতো কনসেপ্ট চলে আসছে। তাই এখন মানুষ যথেষ্ট না এগুলো অ্যানালিসিস করার জন্য। এখন বিভিন্ন রকম সফটওয়্যার, মেশিন এবং অ্যালগরিদম তৈরি হয়েছে যা ডেটা অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয়। ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং, ডেটা কনসাল্টিং, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, সায়েন্টিফিক মেথড এই সব কিছুই ডেটা সায়েন্সের সাথে ইনক্লুডেড। ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন হিউজ। ব্যাংকিং, বিজনেস, ইন্স্যুরেন্স, স্মার্ট হোম, অটোমেশন, হেলথ কেয়ার, কম্পিউটার ভিশন, রিসার্চ, প্রোডাকশন, রোবোটিক্স, অ্যালগরিদম সব ক্ষেত্রেই আমাদের এখন ডেটা সায়েন্সের ব্যবহার বেড়েই চলেছে, কারণ মানুষ এখন স্মার্টলি কাজ করতে পছন্দ করে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ডেটা সায়েন্সের ব্যবহার করা সম্ভব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিওতে ডেটা সায়েন্স নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে ডেটা সায়েন্সের ফুল কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।